আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। কপাসে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের এইবার ইসরায়েলি ক্যাম্পে বৃষ্টির মতো পড়ল ক্ষেপণাস্ত্র। এরপর জানিয়ে দেব ইউক্রেনের রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। এদিকে গাজায় একদিনে 80টি বিমান হামলার দাবি ইসরায়েলের। জানিয়ে দেব ইউক্রেনকে সাঁজোয়া যান ও ক্ষেপণাস্ত্র দেবে ফ্রান্স। আরও জানাবো রাশিয়া ইউক্রেনের মধ্যে এখনই যুদ্ধবিরতির সময়। এবং সর্বশেষ জানিয়ে দেব মস্কো হামলার প্রভাব, ইউক্রেন যুদ্ধে পড়তে বাধ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের কলিজায় ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র, রকেট নিক্ষেপ করছে, সেই সাথে বিমান হামলা করছে স্বাধীনতাকামী যোদ্ধারা। হামাস এবং লেবাননের যোদ্ধারা যেন আল্লাহ প্রদত্ত শক্তি নিয়ে মাঠে নেমেছে। কোনোভাবেই রেহাই পাবে না দখলদার ইহুদিবাদী ইসরায়েল, আর স্বাধীন হবে ফিলিস্তিন। এতে আপনি কি আনন্দিত? তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মতামত লিখে জানান। ইসরায়েলে বৃষ্টির মতো পড়ল ক্ষেপণাস্ত্র। সিরিয়ার আলেপ্পো প্রদেশের ইসরায়েলের হামলায় অন্তত 36 জন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। এর জবাবে এবার ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ এর ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ফিলিস্তিনের উত্তরাঞ্চলে অধিকৃত সেবা এলাকায় ঘাঁটিতে এই হামলা চালানো হয়। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, জিবদিন ব্যারাকে শুক্রবার এই হামলা করা হয়। এ সময় ব্যারাকে এসে বৃষ্টির মতো পড়ে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র। এভাবে দুইবার হামলা করেছে হিজবুল্লাহ। এতে হতাহতের তথ্য জানা যায়নি। আলেপ্পো প্রদেশে ইসরায়েলের হামলায় নিহতদের মধ্যে 5 জন হিজবুল্লাহ যোদ্ধা ছিলেন বলেও জানা যায়। এর জবাবেই এবার হামলা করা হয়েছে বলে দাবি করে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলছে, এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি সামরিক ঘাঁটির ব্যাপক ক্ষতি হয়েছে। সরাসরি এই হামলা চালানো হয়েছে। সংবাদ মাধ্যম মেহের নিউজ বলছে, সীমান্তে একের পর এক ইসরায়েলি হামলার পর সেখান থেকে সরে যেতে বাধ্য হয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। সিরিয়ার আলেপ্পো প্রদেশের ইসরায়েলের হামলায় অন্তত 36 জন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি। পর্যবেক্ষক সংস্থাটির তথ্য অনুযায়ী ওই এলাকাতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অস্ত্রের গোদাম রয়েছে। হিজবুল্লাহর অধীনে থাকা একটি রকেট ডিপোর কাছে এই হামলা চালানো হয়। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে সম্মত হয়নি। বিদেশি মিডিয়ার প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করবে না বলে জানিয়েছে তারা। এর আগে সিরিয়ায় বিমান হামলায় 13 জন নিহত হন। তাদের মধ্যে একজন আইআরজিসির কমান্ডার সহ ইরানপন্থী অন্তত 9 জন যোদ্ধা ছিলেন। গত মঙ্গলবার সিরিয়ার পূর্বাঞ্চলে ওই হামলা চালানো হয়। গাজায় গত 8 অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত 32,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন প্রায় 75,000 মানুষ। এছাড়া গাজায় 23 লাখ বাসিন্দার অধিকাংশই বাস্তুচ্যুত। রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। রাতভর বিমান হামলা চালিয়ে ইউক্রেনের 16টি ক্ষেপণাস্ত্র এবং 11টি ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া। রবিবার 31 মার্চ সকালে ইউক্রেনের বিমান বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, তারা 9টি ড্রোন এবং 9টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে, তবে এগুলো তাদের লক্ষ্য শনাক্ত করতে পারেনি। রুশ বাহিনী সারাতভ থেকে 14 KH-101, KH-555 ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে। এছাড়া রুশ অধিকৃত পিমর্কো আক্তারস্ক থেকে 11টি শাহেদ ড্রোন, ক্রিমিয়া থেকে একটি ইস্কান্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রুশ অধিকৃত জাপোরিজিয়া থেকে KH-59 ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেনের জ্বালানি সুবিধাগুলির বিরুদ্ধে উল্লেখযোগ্যভাবে বিমান অভিযান জোরদার করেছে। এর ফলে ইউক্রেনে যুদ্ধ শুরুর প্রথম দিকে যেমন ব্ল্যাক আউট হতো, তা আবারও ফিরে আসার আশঙ্কা করা হচ্ছে। শনিবার ইউক্রেনের বৃহত্তম বেসরকারি শক্তি সংস্থা ডিটিই-কে জানিয়েছে, তাদের 6টি প্লান্টের মধ্যে 5টি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এগুলো প্রায় 80% উৎপাদন ক্ষমতা হারিয়েছে। এগুলো মেরামত করতে অন্তত 18 মাস সময় লাগতে পারে বলে দাবি করছে ডিটিই-কে। একদিনে 80টি বিমান হামলার দাবি ইসরায়েলের। অবরুদ্ধ গাজা উপত্যকায় একদিনে 80টি বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। রোববার এ দাবি করেছে দেশটি। খবর আল জাজিরার। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজা শহরের রেমাল এলাকার ভবনগুলোতে বিমান হামলা চালানো হয়েছে। গাজা জুড়ে গত একদিনে 80টি বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী। সামরিক বাহিনী আরো বলেছে, গাজা শহরের আল শিফা হাসপাতালে ইসরায়েলি অভিযান অব্যাহত রয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিস শরণার্থী শিবির এলাকায় বেশ কয়েকজন ফিলিস্তিনি যোদ্ধা হত্যার দাবি করে ইসরায়েল বাহিনী বলেছে, একদিনে মধ্য গাজায় 15 জন ফিলিস্তিনি যোদ্ধা হত্যা করেছে। ইউকে সাঁজোয়া যান ও ক্ষেপণাস্ত্র দেবে ফ্রান্স। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন,
রাশিয়ান আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে একটি নতুন সহায়তা প্যাকেজের অংশ হিসেবে প্যারিস শত শত সাজোয়া যান এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। সেবাস্তিয়ান লেকুর্নো শনিবার শেষের দিকে প্রকাশিত একটি সাক্ষাৎকারে লা ট্রিবিউন পত্রিকাকে বলেছেন, বিস্তৃত ফ্রন্ট লাইন ধরে রাখার জন্য ইউক্রেনের সৈন্যদের গতিশীলতার জন্য একেবারে অপরিহার্য আমাদের ভিএবির মতো যান ইউক্রেন সেনাবাহিনীর প্রয়োজন। ফ্রান্স বর্তমানে নতুন গ্রিফোস সাজোয়া যানের পাশাপাশি তার ভিএবি বহরকে উন্নয়ন করেছে। ভিএবি বহরের মধ্যে কিছু 40 বছরেরও বেশি পুরানো, যা পর্যায়ক্রমে সরিয়ে নিচ্ছে। লেকর্নো বলেছেন, পুরনো মডেলগুলো এখনো কার্যকর। তিনি বলেন, আমরা 2024 এবং 2025 সালের প্রথম দিকে তাদের শত শত ভিএবি সরবরাহ সম্পর্কে কথা বলছি। প্যারিস এসএএমপিটি লঞ্চারগুলোর জন্য আরও অ্যাস্ট্রা 30 এন্টি এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। এটি মার্কিন সরবরাহকৃত প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মতো। লেকর্নো বলেন, এই গ্রীষ্মে ইউক্রেনে সরবরাহ শুরু করার জন্য আমরা খুব অল্প সময়ের মধ্যে দূরপাল্লার অস্ত্রশস্ত্র তৈরি করছি। ইউক্রেনের মধ্যে এখনই যুদ্ধবিরতির সময়। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এখনই যুদ্ধবিরতির সময়। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অস্ট্রিয়ার সাবেক চ্যান্সেলর উলফগ্যাং শুসেলের সাথে সাক্ষাতের সময় অরবান এই কথা বলেন। অরবানের বরাত দিয়ে হাঙ্গেরির ম্যাগাজিন ম্যান্ডিনার গতকাল শুক্রবার লিখেছে, রাশিয়া এবং পশ্চিমের মধ্যে যুক্তিসঙ্গত বিরোধ আর বাকি নেই। রাশিয়ার সীমান্তের পাশে একটি বাফার জোন প্রতিষ্ঠার মধ্যে ইউক্রেনের শান্তি ও নিরাপত্তার পথ নিহিত থাকতে পারে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ইউরোপের সরকারগুলো ইউক্রেনকে আরও আর্থিক সহায়তা দিতে চায়। এতে জনগণ খুশি নয়। ইউরোপ এমন সমর্থন দিতে পারবে না যা ইউক্রেনের জন্য সামরিক বিজয়ের কারণ হবে। জার্মানির লিয়েনিন ইনস্টিটিউটের তথ্য অনুসারে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো কিয়েভকে এ পর্যন্ত $8,300 কোটি সহায়তা দিয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর থেকে $10,400 কোটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, সূত্র পার্স টুডে। মস্কোর প্রভাব ইউক্রেন যুদ্ধে পড়তে বাধ্য। গত 7 মার্চ মস্কোতে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে জারি করা একটি অযাচিত পরামর্শমূলক বার্তা নিয়ে বিতর্ক উঠেছিল। এতে বলা হয়েছিল, মস্কোর বড় রকমের জনসভায় চরমপন্থীদের হামলা করার পরিকল্পনা রয়েছে, সেটা কনসার্টও হতে পারে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের বড় ধরনের জনসভা এড়িয়ে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছিল। ঘটনার পরপরই অন্তত স্বল্প সময়ের জন্য হলেও তা নিয়ে কূটনৈতিক তর্কের সৃষ্টি হয়েছিল। আমেরিকানরা দাবি করেছিল তারা এ ব্যাপারে রাশিয়াকে তথ্য দিয়েছে। একইভাবে তারা মস্কো নিরাপত্তা সংস্থাগুলোর অযোগ্যতার দিকেও ইঙ্গিত করেছিল, যদিও রাশিয়া এ পরামর্শে সুনির্দিষ্ট কিংবা উদ্যোগ নেওয়ার মতো কিছু ছিল না বলে জানিয়েছে। তারপরও পরদিন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতির উদ্দেশ্যে তার ভাষণে বলেন, অপরাধীরা ইউক্রেনের দিকেই পালানোর চেষ্টা করছিল। প্রাথমিকভাবে জানা গেছে, সীমান্ত পাড়ি দিতে ইউক্রেনের দিক থেকে একটা পথও প্রস্তুত করা ছিল। তবে তদন্ত চলমান বলে তিনি সরাসরি কারো প্রতি আঙুল নির্দেশ করা থেকে বিরত থাকেন। পুতিনের বক্তব্যে মনে হয়, ঘটনার নেপথ্যের কলাকুশলী অপরাধীদের অভিযান শেষে বিশেষ একটি রাস্তা ব্যবহার করে রাশিয়া থেকে ইউক্রেন সীমান্ত পার হওয়ার নির্দেশনা দিয়েছিল। ইউক্রেনের সীমান্তে তাদের জন্য অপেক্ষা করা হচ্ছিল। প্রথম কথা, জানা অজানা রাজ্যে যে বিষয়টি বাকি থাকলো তা হলো চেইন অফ কমান্ড। দ্বিতীয় কথা হলো, ওয়াশিংটন আইসিস আক্রমণ করছে বলে প্রচারণা চালিয়েছে। আদতে পাশ্চাত্য গণমাধ্যম খুব জোরে সোরে এই প্রোপাগান্ডা চালিয়েছে। এ ধরনের তথ্য প্রচারের উদ্দেশ্য ছিল বিদেশি বোবা বুদ্ধিমানদের বিভ্রান্ত করা। বাস্তবে অভিযানটিতে অপরাধীরা আইসিস হত্যাকারীদের মতো আচরণ করে, যারা শহীদ হতে চায়, কিন্তু এখানে তারা গুপ্ত হামলা কিংবা হামলা চালিয়ে পালানোর চেষ্টা করেছে। ভিডিও নিরীক্ষা করে বিশেষজ্ঞরা বলেছেন, অপরাধীদের চলাফেরা দেখে তাদের দক্ষ যোদ্ধা বলে মনে হয়নি। তাছাড়া অস্ত্র রাখার ক্ষেত্রে তাদের শৃঙ্খলাও যথেষ্ট ঘাটতি ছিল। তার মানে অস্ত্র চালানো নিয়ে তাদের ন্যূনতম প্রশিক্ষণ ছিল। মোদ্দা কথা, টাকার লেনদেনের সময় বাদ দিলে ঘটনাটি মূলত হিংসার সর্বোৎকৃষ্ট নজির তুলে ধরে। রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থা এসভিআর গত 13 ফেব্রুয়ারি এক বিবৃতিতে অভিযোগ তুলেছে, সম্প্রতি মার্কিন সামরিক বাহিনী নতুন করে পূর্বতন আইসিসের পুনরুত্থান ঘটাচ্ছে। তারা বলেছে, যুক্তরাষ্ট্র রাশিয়ার ভূখণ্ডে ও কমনওয়েলথভুক্ত দেশগুলোতে সন্ত্রাসী হামলা চালানোর জন্য জিহাদি যোদ্ধাদের সংগ্রহ করছে।